সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং আমার অনলাইন ক্লাস যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে পড়াবো উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের আমি গত একটি ক্লাস নিয়েছিলাম। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম জনসংখ্যার পরিমাপ। আজকে আমরা সেই জনসংখ্যা পরিমাপের বাকি অংশটুকু পড়ব। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে বাংলাদেশের যে জনসংখ্যা পরিমাপের যে সাম্প্রতিক তথ্য আছে, সর্বশেষ তথ্য আছে, সেগুলো দিব। তো আজকে আমি সেই তথ্যগুলো ক্লাসের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি, যে তথ্যগুলো শিক্ষার্থীদের নৈর্ভিত্তিক প্রশ্ন আসে। তো সেই তথ্যগুলো আমরা নিয়েছি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 থেকে, যেটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে বের হয় সমীক্ষাটি। আমি আমার ক্লাসে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে প্রথমেই দিয়েছি আমরা বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের জনসংখ্যা 2018 সালে প্রাক্কলিত 16,37,00,000। জনসংখ্যার বৃদ্ধির হার 1.37% 2017 সাল। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,103 জন, এটা 2017 সালে প্রাক্কলন করা হয়েছে। স্থূল জন্মহার সিবিআর 18 জন 2017 সালের। স্থূল মৃত্যুর হার সিডিআর 5.1 জন প্রতি হাজারে। এছাড়াও আছে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে, বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে 8ম বৃহত্তম একটি দেশ এবং বাংলাদেশ জনসংখ্যার ঘনত্বের দিক হতে 7ম বৃহত্তম একটি দেশ। এই তথ্যগুলো আমরা নিয়েছি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 থেকে। তবে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে যে 8ম বৃহত্তম এবং বাংলাদেশ জনসংখ্যার ঘনত্বের দিক হতে যে 7ম বৃহত্তম, এই তথ্য দুটি আমরা নিয়েছি বাংলাদেশ সরকারের তথ্য, বাংলাদেশ গভর্নমেন্ট বিডি থেকে, নেট থেকে আমরা নিয়েছি। তো এই ছিল আমাদের রিসেন্ট তথ্য জনসংখ্যা সম্পর্কিত। এবার আমি আমার মূল ক্লাসে ফিরে যাচ্ছি। জনসংখ্যার নির্ধারক, জনসংখ্যা নির্ধারকের মধ্যে আমরা পড়েছিলাম সিবিআর এবং সিডিআর। এখন আমরা পড়ব জনসংখ্যা নির্ধারকের মধ্যে হচ্ছে এনজিআর। এনজিআর মানে হচ্ছে নর্মাল গ্রোথ রেট অফ পপুলেশন। এনজিআর মানে হচ্ছে নর্মাল গ্রোথ রেট অফ পপুলেশন, বাংলায় বলা হয় জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, এখানে যে হার শব্দটি ব্যবহৃত হয়েছে এটি আসলে বোঝানো হচ্ছে শতাংশিক হারে। এটাকে আমরা বলছি এনজিআর। এনজিআর মানে হচ্ছে কি নর্মাল গ্রোথ রেট অফ পপুলেশন। এই এনজিআর কে আমরা যদি সূত্রে লিখি তাহলে আমাদের কি দাঁড়ায়? এনজিআর হচ্ছে কি, আমরা যে সিবিআর এবং সিডিআর, এই সিবিআর এবং সিডিআর এর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যকে আমরা যখন শতাংশিক হারে প্রকাশ করব তাকেই বলা হয় এনজিআর। তার মানে সূত্রটি কি দাঁড়ায়? এনজিআর সমান হচ্ছে সিবিআর মাইনাস সিডিআর ডিভাইডেড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এনজিআর এর সূত্রটি লিখছি। এনজিআর সমান হচ্ছে কি সিবিআর মাইনাস সিডিআর ডিভাইডেড বাই
1000 ইন্টু 100। এখানে আমরা তাহলে এনজিআর মানে কি, নর্মাল গ্রোথ রেট অফ পপুলেশন, হচ্ছে কি যে আমরা যে সিভিআর এবং সিডিআর পেয়েছিলাম তার পার্থক্যকে যখন আমরা শতাংশিক হারে প্রকাশ করব সেটাই হচ্ছে এনজিআর। তাহলে আমরা গত ক্লাসে আমরা সিভিআর পেয়েছিলাম হচ্ছে 30 এবং সিডিআর পেয়েছিলাম 15। তাহলে আমরা এই সূত্রে যদি উদ্দীপক হিসাবে যদি নেই এই সিভিআর এবং সিডিআর এর মান, তাহলে আমরা সূত্রটি কি পাই যে 30 - 15 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। তার মানে রেজাল্ট কী বেরোবে 1.5%। তার মানে কি এখানে আমাদের এনজিআর এর মান কত বের হয়েছে, 1.5%। তাহলে এই যে আমাদের যে উদ্দীপকের দেশটি, এই উদ্দীপকের এক্স দেশটির এনজিআর জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার হচ্ছে 1.5%। এখন এটি দিয়ে কি বোঝানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যা এই রেজাল্টের উপর আমরা কি মন্তব্য করতে পারি, এনজিআর এর মানের রেজাল্টের উপর আমরা কি মন্তব্য করব যে এই দেশটির জনসংখ্যা বাড়বে, জনসংখ্যা বৃদ্ধি হবে। কেন, যে আমরা দেখেছি যে এখানে সিভিআর এর মান হচ্ছে বেশি এবং সিডিআর এর মান হচ্ছে কম। তার মানে সিভিআর এর মান হচ্ছে কত 30 এবং সিডিআর এর মান হচ্ছে 50। এই জন্য এই এনজিআর এর মানটি কি এসেছে, পজিটিভ মান এসেছে 1.5। কিন্তু ব্যাপারটি যদি এমন হতো যে সিডিআর এর মান বেশি, তাহলে কি হতো, সিডিআর যদি বেশি হতো এবং সিভিআর যদি কম হতো, তাহলে এই মানটি কি হতো, এনজিআর এর মান হতো নেগেটিভ। তখন ওই দেশের ওই পরিস্থিতিতে ওই দেশের আমরা এনজিআর এর মান সম্পর্কে কি মন্তব্য বিশ্লেষণ করতাম যে এনজিআর নেগেটিভ হলে, এনজিআর এর মান নেগেটিভ হলে, ঋণাত্মক হলে জনসংখ্যা বৃদ্ধির হার কমবে। তাহলে আমাদের উদ্দীপক অনুযায়ী আমাদের এনজিআর এর মান আসছে আমাদের পজিটিভ মান, ধনাত্মক মান 1.5। অর্থাৎ এই দেশ আমাদের উদ্দীপকের দেশটির জনসংখ্যা বৃদ্ধি পাবে 1.5% হারে, 1.5 হারে। তবে এখানে বলে রাখা ভালো যে একটি উন্নত দেশে এই এনজিআর এর মান 1%-এর নিচে থাকে, 0.6, 0.4, 0.5, 0.7 এরকম থাকতে পারে। আর স্বল্পোন্নত দেশগুলোতে এই এনজিআর এর মান 2% উপরে থাকে এবং যারা উন্নয়নশীল দেশ তাদের মান এরকম 1 থেকে 2 এর মধ্যে থাকে। এখন আমরা বাংলাদেশের কথা যদি বলি, আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী এই এনজিআর এর মান হচ্ছে আমাদের কত, 1.37%। তাহলে আমরা পরবর্তী ইয়েতে যাই, যে পরবর্তী ডিটারমিনেন্টে যাই। আমরা জনসংখ্যা নির্ধারকের পরবর্তী নির্ধারকটি হচ্ছে কি, জিআর, অর্থাৎ গ্রোথ রেট অফ পপুলেশন, জনসংখ্যার বৃদ্ধির হার। পরবর্তী আমাদের বিষয়টি হচ্ছে কি, জনসংখ্যা নির্ধারক, জনসংখ্যার বৃদ্ধির হার জিআর। জনসংখ্যার বৃদ্ধির হার জিআর এর সূত্রটিকে আমরা এই এনজিআর এর সূত্রকে মডিফাই করেই আমরা লিখতে পারি। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার, গ্রোথ রেট অফ পপুলেশনকে আমরা এই এনজিআর এর সূত্র থেকেই আমরা লিখতে পারবো, আর একটু মডিফাই করে। সেখানে হচ্ছে কি, আমরা এনজিআর এর সূত্রে আমরা এখানে কি লিখেছিলাম, সিভিআর বিয়োগ হচ্ছে সিডিআর, এই সূত্রটি লিখেছিলাম আমরা এনজিআর এর ক্ষেত্রে। এখন আমরা বলছি যে জিআর এর সূত্রটিকে আমরা এটিকে মডিফাই করে লিখতে পারবো যদি আমরা লিখি যে এই যে সিভিআর, স্থূল জন্ম হারের সাথে আমরা যদি আইআর যোগ করি, অর্থাৎ ইন মাইগ্রেশন রেট, অর্থাৎ আমাদের দেশে কি হারে
অন্য দেশ থেকে জনগণ আসছে, সেই হারটাকে আমরা যদি যোগ করি, এখানে আমরা লিখছি IR। এই IRটাকে বাংলায় বলা হয় কি? বহিরাগমন হার। বহিরাগমন হার বা ইংলিশে বলা হয় ইন মাইগ্রেশন রেট। বহিরাগমন হার হচ্ছে কি, মানে বাইরের দেশ থেকে আমাদের দেশে বা উদ্দীপকের দেশে কি হারে প্রতি হাজারে কতজন আসছে, সেই হারটাই হলো আমাদের এখানে IR। এবং আমরা এই CDR এর সাথে যদি আমাদের দেশ থেকে যে কি হারে অন্য দেশে যাচ্ছে তাকে, সেটাকে বলা হবে কি? বহির্গমন হার। ওটাকে আমরা লিখলাম হলো OR। OR মানে হচ্ছে কি? আউট মাইগ্রেশন রেট। আউট মাইগ্রেশন রেট বাংলায় বলা হবে কি? বহির্গমন হার। বহির্গমন হারটা কাদের? যে বাইরের দেশে, আমাদের দেশ থেকে বাইরের দেশে যে পরিমাণ জনসংখ্যা, যে হারে জনসংখ্যা কাজে যাচ্ছে অথবা অন্য কোনোভাবে যাচ্ছে, সেই হারটাকে বলা হবে কি? OR। এটা অবশ্যই প্রতি হাজারে। তা আমরা এইখানে আমরা যে উদ্দীপকে যদি দেয়া থাকে যে CBR 30, CDR 15 এবং IR এবং OR এর মান যদি দেয়া থাকে, তাহলে আমাদের কি হবে? এখানে আমাদের IR এর মান যদি দেয়া থাকে হচ্ছে 2 এবং OR এর মান যদি দেয়া থাকে 4, তাহলে আমাদের এই হারটি, এই অঙ্কটি আমাদের কি হবে সেটা আমরা দেখছি। CBR আমাদের কত ছিল? 30 যোগ IR এর মান হচ্ছে 2, তাহলে বিয়োগ হচ্ছে CDR এর মান হচ্ছে আমাদের 15 এবং OR এর মান হচ্ছে আমাদের 4। এখানে আমাদের সূত্রের এই যে 1000, আমি এগুলো একটু মুছছি, ইনটু 100। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? 32 বিয়োগ 19, 1000 ইন্টু 100। তাহলে এই অঙ্কটির আমাদের রেজাল্ট কত আসবে? এখানে আমাদের আসে হচ্ছে 13 1000 ইন্টু 100 সমান হচ্ছে আমাদের 1.3%। তার মানে এখানে আমাদের জিআর এর মান কত আসলো? জিআর সমান আসছে আমাদের 1.3। এখানে এই জিআর আমাদের বের করার এই জন্য প্রয়োজন, জিআর আমাদের এই জন্য বের করা প্রয়োজন কেন? যে জিআর এর মাধ্যমে আমরা একটি দেশের জনসংখ্যার বৃদ্ধির হারের একটি প্রকৃত চিত্র পাই। এক্ষেত্রে আমরা একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু তোমাদের একটু সহজ করার জন্য আমি IR এবং OR সম্পর্কে আবার বলছি। আমাদের IR এর বাংলা হচ্ছে কি, ইংলিশ হচ্ছে কি? ইন মাইগ্রেশন রেট, দ্য রেট অফ ইন মাইগ্রেশন। এটাকে আমরা IR বলছি, এটাকে বলা হয়, বাংলায় বলা হয় বহিরাগমন হার। বহিরাগমন হার কি? বাহির থেকে আগমন, এটাকে এক শব্দে বলা হয় কি? বহিরাগমন। অর্থাৎ আমরা যদি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে যেই বিদেশিরা যেই হারে আসছে, প্রতি হাজারে যতজন আসছে, সেই হারটাকে হলো আমাদের IR হিসাবে আমরা নিয়েছি। এখানে আমাদের অঙ্কে IR ছিল হচ্ছে কত? 2 এবং OR দ্য রেট অফ আউট মাইগ্রেশন, অর্থাৎ বহির্গমন হার। বহির্গমন হার হচ্ছে কি? যে বাংলাদেশ থেকে প্রতি হাজারে কতজন বাইরের দেশে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি? বহির্গমন হার, OR। তার মানে কি? IR হচ্ছে ফরেনারদের হার প্রতি হাজারে, আর OR হচ্ছে আমাদের প্রবাসী যারা, তাদের হার, যারা আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন যাচ্ছি হলো জনসংখ্যার নির্ধারকের
আরেকটি ডিটারমিনেন্ট বা নির্ধারকে, সেটা হলো ZPG। ZPG মানে হচ্ছে কি জিরো পপুলেশন গ্রোথ, অর্থাৎ জনসংখ্যার শূন্য বৃদ্ধি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি। এখানে বোঝাই যাচ্ছে যে ZPG আমাদের সূত্রটি হবে CDR মাইনাস CVR মাইনাস CDR সমান 0। CVR এবং CDR এর পার্থক্য যখন 0 হবে তখন তাকে বলা হবে ZPG, অর্থাৎ জিরো পপুলেশন গ্রোথ। এখানে কখন 0 হবে? যদি CVR এবং CDR এর মান একই হয়, যদি CVR এর মান 30 হয় এবং CDR এর মানও 30 হয়, তাহলে আমাদের ZPG এর মান 0 হবে। এখানে আমরা যদি ধরে নেই যে CVR এবং CDR এর মান 30 আছে, তাহলে কত? 30 মাইনাস 30 সমান হচ্ছে 0। ZPG হলো কি জিরো পপুলেশন গ্রোথ, শূন্য জনসংখ্যা বৃদ্ধি। তাহলে এই শূন্য জনসংখ্যা বৃদ্ধি দিয়ে কি বোঝানো হয়? যে একটি দেশে যখন ZPG হয় তাহলে ওই দেশের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 0, ওই দেশের জনসংখ্যা স্থির থাকবে, ওই দেশের জনসংখ্যা বৃদ্ধি হবে না। এখন আমরা আসছি নিট অভিবাসন, নিট মাইগ্রেশন। আরেকটি জনসংখ্যার নির্ধারক NI। NI দিয়ে আমাদের কি বোঝায়? নিট ইমিগ্রেশন, IMI ইমিগ্রেশন। নিট ইমিগ্রেশন হচ্ছে কি? নিট ইমিগ্রেশনের বাংলা হচ্ছে অভিবাসন। অভিবাসন দিয়ে আমরা কি বুঝতে পারি? যে একটি দেশে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে অন্য দেশ থেকে যে পরিমাণ জনসংখ্যা বসবাস করার জন্য আসে, সেটাই হলো মাইগ্রেশন বা অভিবাসন। এখানে আমাদের নিট অভিবাসনের কথা বলা হয়েছে। নিট অভিবাসনের ক্ষেত্রে একটি দেশে অন্য দেশ থেকে যে পরিমাণ আগমন হয়, যে সংখ্যক আগমন হয় এবং যে সংখ্যক নির্গমন হয়, তার পার্থক্যকে বলা হবে কি? নিট অভিবাসন। তাহলে আমাদের সূত্রটি কি দাঁড়ায়? নিট অভিবাসনের সূত্রটি দাঁড়ায় হচ্ছে I মাইনাস E ডিভাইডেড বাই হচ্ছে P ইন্টু 1000। এখানে I হচ্ছে কি? I দিয়ে কি বোঝানো হচ্ছে? মোট আগমন সংখ্যা, মানে অন্য দেশ থেকে আমাদের দেশে কতজন আগমন হলো, মোট আগমন সংখ্যা। আর ই দিয়ে হচ্ছে মোট আগমন সংখ্যা মানে কি? ইনজেক্ট, ইন মাইগ্রেশন। আর এক্সিট বা আউট মাইগ্রেশন হচ্ছে কি? কত? এক্সিট হলো মোট নির্গমন হার, মোট নির্গমন সংখ্যা। এখানে এরা হলো কি? এরা হলো বহিরাগত। মোট আগমন যারা ঘটবে তারা হলো, তাদেরকে কি বলা হবে? বহিরাগত, মানে বাইরে থেকে আগত। আর নির্গমন হলো কি? যে আমাদের দেশ থেকে যারা চলে গেল তারা হলো কি? বহির্গামী, বহির্গামীর সংখ্যা। তাহলে অন্য দেশ থেকে যে পরিমাণ উদ্দীপকের দেশে আসবে তাকে যদি আমরা বিয়োগ করি কি থেকে? আমাদের দেশ থেকে যে পরিমাণ অন্য দেশে চলে যাবে তার পার্থক্যকে যদি আমরা P সমান হলো মোট জনসংখ্যা, উদ্দীপকের দেশের মোট
জনসংখ্যাকে অনুপাত করি বা ভাগ দেই তা, এবং এই অনুপাতকে যখন প্রতি হাজারে প্রকাশ করব তখন তাকে বলা হবে কি নিট অভিবাসন। অর্থাৎ নিট অভিবাসন হচ্ছে কি একটি দেশে মোট আগমনের সংখ্যা এবং মোট নির্গমনের সংখ্যাকে আমরা যদি কিসের অনুপাতে প্রকাশ করি, জনসংখ্যার অনুপাতে, মোট জনসংখ্যার অনুপাতে প্রকাশ করে সেটাকে আমরা প্রতি হাজারে হারে প্রকাশ করি, সেটাকে বলা হবে কি নিট অভিবাসন। তাহলে নিট অভিবাসনের যে ইয়ে আছে, আমরা যদি একটা উদ্দীপক নেই পি সমান কত, আই সমান কত এবং ই সমান কত, সেটা যদি নেই তাহলে আমরা দেখি যে পি সমান আমি ধরে নিচ্ছি 10 কোটি। আমাদের আগের অঙ্কেও 10 কোটি ছিল, 10 কোটি। আর যদি আমাদের আই সমান হয় 50 লক্ষ এবং ই সমান যদি হয় 25 লক্ষ এত জন, তাহলে এই উদ্দীপক অনুযায়ী আমাদের নিট অভিবাসন কত হবে, এনআই এর মান কি হবে। আমরা তাহলে সূত্রের মাধ্যমে বসিয়ে আমরা কি পাবো, তাহলে এনআই সমান আমরা কি পেয়ে যাচ্ছি, এটা সমান আই সমান কত আমাদের 50 লক্ষ বিয়োগ হচ্ছে আমাদের 25 লক্ষ ইন্টু 1000। তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে আমরা ভাগ করলে কি পাবো, আমরা এখানে যদি আমরা ইয়ে করি এখানে কত পাবো, 25 লক্ষ লক্ষকে আমরা যদি 10 কোটি দিয়ে ভাগ দেই ইন্টু 1000, তাহলে আমরা এই অঙ্কটিতে আমরা পাবো কত, 25 জন প্রতি হাজারে। এটা কত কিসে, আমরা প্রতি হাজারে। তাহলে আমাদের যে উদ্দীপক ছিল, উদ্দীপকে আমাদের নিট অভিবাসনের সংখ্যা হচ্ছে কত, 25 জন প্রতি হাজারে। তারপরে কি আমরা আমাদের আমরা এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নিট অভিবাসন কোনো দেশের যদি, এই যে আমাদের এখানে আয়ের মান বেশি ছিল সেই জন্য আমাদের নিট অভিবাসনের মান হয়েছে কি পজিটিভ। এখন যদি আমাদের ইয়ের মান বেশি হয় তাহলে কিন্তু আমাদের নিট অভিবাসনের মান এন এর মান হবে নেগেটিভ হয়ে যেতে পারে। তবে এই যে আমাদের যে নিট অভিবাসনের মান যে পজিটিভ হয়েছে, এগুলো সাধারণত যে উন্নত দেশগুলোতে, যেমন যেসব দেশে লোক সংখ্যা কম কিন্তু সম্পদ বেশি, সেই সব দেশে টেকনোলজিক্যাল দিক থেকে উন্নত, সেই সব দেশে হলো আয়ের মান বেশি হয়। অর্থাৎ সেই সব দেশে বহিরাগমনের হার বেশি, বহিরাগমনের সংখ্যা বেশি এবং এক্সিটের সংখ্যা কম। আমাদের দেশে কি হবে, আমাদের দেশ থেকে আমাদের দেশে এক্সিটের সংখ্যা বেশি হবে, বহিরাগমনের সংখ্যা কম হবে। তো আমরা এই পর্যন্তই আমাদের জনসংখ্যা নির্ধারকের ইয়ে ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তাহলে আমরা কি পড়লাম, আজকের ক্লাসে আমরা পড়েছি হচ্ছে প্রথমে আমরা পড়েছি জনসংখ্যার রিসেন্ট তথ্য, বাংলাদেশের জনসংখ্যার বিভিন্ন পরিমাপের সাম্প্রতিক তথ্য। তারপরে পড়েছি বাংলাদেশের জনসংখ্যার নির্ধারকের মধ্যে পড়েছি আমরা এনজিআর, জিআর, তারপরে পড়েছি আমরা জেডপিজি
এবং NI। এর মাধ্যমে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা আবার পরবর্তী ক্লাসে আমরা হাজির হব জনসংখ্যার তত্ত্ব, ম্যালথাসের জনসংখ্যার তত্ত্ব নিয়ে। সবাইকে ধন্যবাদ আমার এতক্ষণ আমার ক্লাস লেকচার দেখার জন্য বা আমার ক্লাসের লেকচারের সাথে থাকার জন্য।